हेलो बच्चों, हाउ आर यू? তোমরা নিশ্চয়ই সবাই ভালোই আছো। আমি তোমাদের আজকে ক্লাস 11-এর পদার্থবিজ্ঞানের একটা চ্যাপ্টার শুরু করব। আমি লেকচার 1-এ তোমাদের বলেছিলাম হয়তো সম্ভবত যে ইউনিট নম্বর 9 যেখানে ছিল কি বিহেভিয়ার অফ আইডিয়াল গ্যাস অ্যাজ ওয়েল অ্যাজ পারফেক্ট গ্যাস অ্যান্ড দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস। অ্যাকচুয়ালি চ্যাপ্টারটার নাম হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসেস বা হচ্ছে গিয়ে গ্যাসের গতীয় তত্ত্ব। আজকে আমরা গ্যাসের গতীয় তত্ত্ব চ্যাপ্টারটা শুরু করব। তো শুরু করার আগে কতগুলো ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো আজকে হয়তো চ্যাপ্টারের ভেতরের দিকে আমরা যেতে পারবো না। কয়েকটা ইনফরমেশন আমি শর্টলি একটা ছোট্ট একটা লেকচারের মাধ্যমে তোমাদের তুলে ধরার চেষ্টা করব, লেকচার নাম্বার 2। তো সেগুলো একটু তোমরা প্রথমত বোঝার চেষ্টা করো, কারণ এগুলো না বুঝলে আমরা ভেতরে গিয়ে গ্যাসের যে গতিবিধি সেই সমস্ত বিষয়গুলো জানতে পারবো না। তো আমাদের যে চ্যাপ্টার সেটার নাম কি বলতো? সেটার নাম হচ্ছে গিয়ে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। গ্যাসের কাইনেটিক মানে হচ্ছে গিয়ে গতি বা গতীয়, থিওরি মানে তত্ত্ব, গ্যাসেস মানে গ্যাস সমূহের, অফ মানে এর। আচ্ছা, তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বা গ্যাসের গতীয় তত্ত্ব মানে গ্যাসের গতীয় তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা প্রথম থেকে যদি স্টার্ট করি, যে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে শুরু করার আগে একদম প্রথমে 19 শতাব্দীর প্রথম দিকে সায়েন্টিস্ট জন ডাল্টন এবং স্যার অ্যামেডিও অ্যাভোগাড্রো, এই দুজন প্রথম অণুপরমাণু নিয়ে কিছু ধারণা দেয়। আমরা অণুপরমাণু এখানে কেন নিয়ে আসলাম, তার কারণ প্রথমতই তোমাদের আমি বলে রাখি যে গ্যাসীয় কণা আমরা বলি, এমনিতে আমরা গ্যাসকে আমরা চোখে দেখতে পাই না। তো সেই গ্যাসীয় কণাগুলি অত্যন্ত ক্ষুদ্রাতি কণা, যেটা আমরা অণুপরমাণু বলবো। যে অণুপরমাণু দ্বারা যে কোনো পদার্থই অণুপরমাণু দ্বারা গঠিত। তাহলে এই অণুপরমাণু কনসেপ্টটা মানে গ্যাসীয় কণাগুলোতে যেহেতু অণুপরমাণু, তাহলে গ্যাসে যারা গতিশীল হবে সেই অণুপরমাণুর একটা কনসেপ্ট, মানে কতটুকু সাইজ বা তারা কিভাবে গতিশীল, তাদের আচরণবিধি, কঠিন পদার্থের ক্ষেত্রে যে অণুপরমাণু কীভাবে থাকে বা কণাগুলো কীভাবে থাকে, তরল পদার্থে কীভাবে থাকে, গ্যাসীয় পদার্থে কীভাবে থাকে, তারা কীভাবে একসঙ্গে আবদ্ধ হয়ে থাকে, তারা কি মারপিট করে কিনা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা ছোট্ট একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ বলা যেতে পারে। এটাকে আমরা ইন্ট্রোডাকশন বলতে পারি, চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন বলতে পারি। ইন্ট্রোডাকশন আমরা চ্যাপ্টারের থ্রু আউট ডিসকাস আমরা আসবো নিঃসন্দেহে, তোমাদের চিন্তা করার কোনো কারণেই প্রথমত বোঝার চেষ্টা করবো। এখানে যে কোনো গ্যাসীয় কণা অতি ক্ষুদ্রাতি কণা দ্বারা গঠিত, অণু দ্বারা গঠিত। গ্যাসীয় মলিকুল ক্ষুদ্রাতি কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রাতি কণাগুলোকে আমরা অ্যাটম বলি। তো অ্যাটম বা পরমাণু, যদি তোমাকে বলা হয় পরমাণু কাকে বলে, একদম ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি, 6-7 থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা ক্লাস 12-এ গিয়ে অ্যাটম বা পরমাণুর বলে একটা নিজস্ব চ্যাপ্টার আছে, শুধুমাত্র পরমাণুর একটা চ্যাপ্টার আছে। তোমরা এই যে গ্যাসের চ্যাপ্টারটা যেরকমটা আমরা শুরু করলাম, যে শেষ করব, এর থেকে বড় এবং ডিফিকাল্ট একটা চ্যাপ্টার শুধু অ্যাটম না, এবং অ্যাটমের মধ্যে যে পরমাণু বা পারমাণবিক নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের উপর একটা চ্যাপ্টার আছে। মানে এরকম 3খানা চ্যাপ্টার নিয়ে যতটা হবে ক্লাস 12 শুধুমাত্র অণুপরমাণু নিয়ে, তার বেশি আছে আর কি। তোমাদের যদি মনে হয় তোমরা ক্লাস 12 দাদা দিদির কাছ থেকে একটা ফিজিক্স বই নেবে, ফিজিক্স বই নিয়ে তোমরা অণুপরমাণু বলে একটা টপিক্স রয়েছে, একদম লাস্টের দিকে ওখানে দেখতে পাবে। লাস্টের দিক থেকে 4 এবং 5 নম্বর ইউনিট, 4 এবং 5 নম্বর অধ্যায়, ঠিক আছে? তো যাই হোক, ওটা আমরা পরেকার বিষয়, ওটা আমরা দেখবো।
তো প্রথম কথা হচ্ছে পরমাণু কাকে বলে। আমরা যদি পরমাণু সংজ্ঞা বলি, যে পরমাণু কাকে বলে, যে কোনো পদার্থের একটি যে ক্ষুদ্রতম অংশ তাকে বলা হয় পরমাণু। দ্য স্মলেস্ট পার্ট অফ এ ম্যাটার ইজ নোন অ্যাজ অ্যাটম। হোয়াট ইজ অ্যাটম? দ্য স্মলেস্ট পার্ট অফ এ ম্যাটার ইজ নোন অ্যাজ অ্যাটম। ইট ইজ নট ব্রেকিং আপ, অল দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাটার আর প্রেজেন্ট হিয়ার। পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু, যাকে ভাঙা যায় না, যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান। যেমন বাঘের বাচ্চা বাঘ হয়, বাঘের যা ধর্ম তার বাচ্চারা কি বাঘ না বাঘিনী? বাঘিনীর বাচ্চা বাঘ মানে বাঘিনী বা বাঘ হয়, মানে এক কথায় বাঘের বাচ্চা বাঘ হয়। এখানে আমরা কি দেখলাম, যে তার যে নেচার, তার যে হুঙ্কার, তার যে ধর্ম, সে মাংসাশী প্রাণী, তার বাচ্চা মাংসাশী প্রাণী। আজকে না হয় সে মাংসাশী প্রাণী নয়, কিন্তু বড় হলে সেটাই হবে। তাহলে এই যে বাঘের বাচ্চা বাঘ হয়, তাহলে একটি পদার্থের ক্ষুদ্রতম অংশের মধ্যে যে ধর্ম থাকবে, সেই ধর্ম পদার্থর যা ধর্ম সেটাই থাকবে। এই কথাটাই উনি বলছে যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান। অর্থাৎ আমি তোমাকে বললাম, সাপোজ আমি খুব সিম্পলভাবে একটা এক্সাম্পল হিসেবে বলছি, একদম খুব সিম্পল, ছোটবেলা থেকে সংজ্ঞা পড়ে এসেছি। আজকে যদি তোমাকে বলি যে বলো তো পরমাণু কোনটা, আমাকে একটা বাস্তব একটা উদাহরণ দিয়ে বলো যে এটা না পরমাণু। আমি শুনেছিলাম যে পরমাণু আমাদের শরীরে পরমাণু দ্বারা গঠিত। কেন? আমাদের শরীরকে যদি এখন উনানের মধ্যে দেওয়া হয়, চুল্লির মধ্যে দেওয়া হয়, তাহলে জ্বলে উঠবে। কারণ আমাদের শরীর কার্বন দ্বারা গঠিত। কার্বন কি? কার্বন একটা পরমাণু। আমাদের শরীর কি আছে? ব্লাড রয়েছে। ব্লাডের মধ্যে কি আছে? বিভিন্ন রকম উপাদান রয়েছে। কি? লোহা, পটাশিয়াম, সোডিয়াম এক্সেট্রা বিভিন্ন রকম উপাদান রয়েছে। তোমার হচ্ছে লবণ রয়েছে। তাহলে তার মানে কি? লোহা মানে কি? মানে আয়রন কণা। তাহলে আয়রন পার্টিকেল মানে রক্তের মধ্যে বিভিন্ন, যেমন ব্লাড টেস্ট করা হয়, তাহলে তার মধ্যে বিভিন্ন উপাদান পাওয়া যাবে। তাহলে নিশ্চয়ই ওখানে ফেরাস পরমাণু আছে। তাহলে এবার আমি আমার শরীরকে কেটে কেটে আমি দেখলাম যে কোথায় পরমাণু, আমি পরমাণু খুঁজবো। আমি পরমাণু খুঁজতে খুঁজতে মরে গেলাম, আমার শরীর হয়ে গেল, কিন্তু আমি পরমাণু খুঁজে পেলাম না। তাহলে পরমাণুটা অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ দ্য পরমাণু? হোয়াট ইজ দ্য অ্যাটম? হোয়াট ইজ দ্য রিয়াল মিনিং? হোয়াট ইজ দ্য রিয়াল থিঙ্কিং অফ অ্যাটম? The atom is the smallest part of a matter. It is not breaking up. All the properties of this matter are present here. This phenomena is known as atom. এই ঘটনাকে বলা হয় পরমাণু। তার মানে আমি সাপোজ তোমাকে উদাহরণ হিসেবে বলছি যে এটা সাপোজ ধরুন এটা একটা লোহার দণ্ড, লোহা। তার মানে এটা ফেরাস অ্যাটম রয়েছে, ফেরাসের পরমাণু। কার্বন ধরলে এখানে কার্বন পরমাণু থাকবে। এটা যদি তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম পরমাণু থাকবে। ইউরেনিয়াম, তাহলে ইউরেনিয়াম পরমাণু থাকবে। যেটা হবে তার পরমাণু থাকবে। আমি বললাম এটা একটা লোহার দণ্ড, বা এখানে প্রচুর পরিমাণ পরমাণু আছে। এবার কোনটার নাম পরমাণু? আমি বললাম কোনটার নাম পরমাণু। আমি এটাকে তোমাকে পরমাণু এক্সাম্পল বোঝানোর জন্য আমি কি বললাম, যে ধরো না তোমাদের ক্লাসরুমে একজন ফার্স্ট বেঞ্চে বসে আছে, ওটার নাম হচ্ছে তোমার রামকে বললাম, রাম তুমি আমার এই লোহাটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি বাড়িতে গিয়ে এক কাজ করো, তোমার তো পরমাণু সম্পর্কে খুব জানার ইচ্ছা, তা তুমি তোমার উত্তর নিজেই পাবে। তুমি এক কাজ করো, বাড়িতে এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে এটাকে তুমি কোথায় নিয়ে যাবে আমার জানার দরকার নেই। তুমি এটাকে পিটিয়ে টুকরো টুকরো করে 1 লক্ষ ভাগে ভাগ করবে। 1 লক্ষ ভাগে ভাগ করে আমাকে আগামীকালকে 1 ভাগ এনে দেবে। 1 লক্ষ ভাগে ভাগ করে আমাকে 1 ভাগ এনে দেবে। তার জন্য তোমার যদি কোনো খরচ হয়, যা খরচ হবে সেই খরচের টাকা আমি দিয়ে দেবো। রাম সেই হিসেবে তার স্যার বলেছে, সে 1 লক্ষ টুকরো করে 1 টুকরো নিয়ে আসলো। স্যার আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি স্যার। আমি থ্যাংক ইউ, ধন্যবাদ বাচ্চো, তুমি খুব ভালো কাজ করেছো, তুমি এবার বসো। এই 1 টুকরো আমি তার পাশের বন্ধু শ্যামকে দিয়ে বললাম, শ্যাম তুমি এক কাজ করো তো, তুমি এটা নিয়ে যাও, নিয়ে যে তুমি এটাকে 1 লক্ষ ভাগে ভাগ করো। ও যেটা দিল, তার যে পার্টটা থাকলো তাকে তুমি 1 লক্ষ ভাগে ভাগ করো। এবার সে তো প্রথম হিমশিম খেয়ে গেলো, স্যার আমি ওর কাছে শুনেছিলাম ও কোথায় কোথায় ছুটেছিল, আগের দিন ফোন করে কিরে তুই কী করলি, কীভাবে কাটলি, কি এবার শুনেছিলাম তো কীভাবে কাটলি, এরকম ব্যাপার। এবার স্যার ওর কাছে শুনে আমার এমনি ভয় পেয়ে গেছিলাম। আমি তোমাকে একটা প্রসেস বলে দিলাম যে তুমি যেখানে সেখানে যেও না, তুমি এক কাজ করো, তুমি একটা ল্যাবরেটরিতে যাও, যেখানে তুমি যন্ত্রপাতি অনেক দেখতে পাবে, বা একটা কারখানায় যাও, যেখানে গিয়ে তুমি প্রচুর যন্ত্রপাতি পাবে। এটাকে পিটিয়ে লম্বা করবে, কাটবে যন্ত্রপাতি পেয়ে সেটাকে তুমি কেটে 1 লক্ষ ভাগ করবে, আমাকে 1 ভাগ নেবে। এনে 1 ভাগ আমি নিয়ে ওকে থ্যাংক ইউ বলে দিয়ে, ওকে খরচটা আমি ওকে বুঝিয়ে দিয়ে, আমি তারপরে 1 ভাগটা আমি গেলাম যদুকে দিলাম, যদু তুমি এই 1 ভাগ নিয়ে যাও, নিয়ে গিয়ে আগামীকালকে তুমি আমাকে 1 লক্ষ ভাগে ভাগ করে 1 ভাগে নেবে। যদু বলছে স্যার এটা কি করে সম্ভব? আমি এবার যদুকে বললাম, দেখো তুমি আর যেখানে সেখানে যেও না, কামার কুমড়ের দোকানে যেও না, তুমি আর ল্যাবরেটরিতেও যেও না, তুমি এক কাজ করো, তুমি গবেষণাগারে যাও, রিসার্চ সেন্টার, আমি তোমাকে জায়গা বলে দিচ্ছি, তুমি ওখানে চলে যাও,
তুমি ওখানে গিয়ে অনুবীক্ষণ যন্ত্রে ফেলবে বা তুমি হচ্ছে মাইক্রোস্কোপে ফেলবে, মানে মাইক্রোস্কোপে ফেলে জুম করবে কাটবে, জুম করবে কাটবে, যেটা একটা একটা চুলকে এক একটা ঘরের মতো মোটা দেখাবে, জুম করবে কাটবে, জুম করবে কাটবে, জুম করবে কাটবে, কেটে 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 তুমি সেটাকে 1 লক্ষ ভাগে ভাগ করে আমাকে 1 ভাগ এনে দেবে। আমি 1 ভাগ দিয়ে দিল পরের দিন, আমি এটা নিয়ে কদুকে দিলাম, কদু তুমি এটা নিয়ে আমাকে আগামী দিন 1 লক্ষ ভাগ। ও বলছে স্যার আমি পারবো না, আমাকে ক্লাস থেকে বের করে দিন, আমি ফিজিক্স ছেড়ে দেবো, পড়াশুনো করবো না, তাও ভালো, আমি এটাকে ভাঙতে পারবো না। তাহলে যখন ও বললো আমি পারবো না, তার নাম পরমাণু। ইট ইজ নট ব্রেকিং আপ। তাহলে আমরা কি বলতে পারি, দ্য স্মলেস্ট পার্ট অফ দিস ম্যাটার ইজ নোন অ্যাজ অ্যাটম, ইট ইজ নট ব্রেকিং আপ। যখন সে সিলিন্ডার হলো তখন তাকে বলা হয় পরমাণু। তাহলে এই যে গ্যাসীয় কণাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা বা পরমাণু দ্বারা গঠিত, অণু দ্বারা গঠিত, সেই পরমাণুগুলো কীরকম, ঠিক ওই রকম সাইজে। আচ্ছা, এখানে শেষ নয়, এখানে অনেক রকম মানে ব্যাখ্যা রয়েছে। সেই সমস্ত ব্যাখ্যার দিকে যদি আমি এখন চলে যাই, তাহলে আজকে এখানেই তোমাদের 2 ঘন্টা 3 ঘন্টা বললেও শেষ হবে না। সেই কীভাবে আসলো, পরমাণুর কেন্দ্র কোথায়, নিউক্লিয়াস কোথায়, ইলেকট্রন কোথায়, সেই সমস্ত বিষয় আমি তোমাদের সিম্পল একটা ধরুন। আচ্ছা, তার আগে আর একটু বলি, আর 1-1.5 মিনিট একটু বলছি একটু। এবার তারপরে এটা চললো, ডাল্টন প্রথম এই পরমাণু ধারণা দিল 1808 খ্রিস্টাব্দে। তারপরে এটা নিয়ে বহুদিন চলার পরে প্রথম আসলো রাদারফোর্ড, মানে অনেকজন ডেমোক্রিটাস থেকে শুরু করে অনেকজন এসেছিল, সেগুলো আমরা বাদ দিয়ে রাদারফোর্ড আমরা নিয়ে আসলাম। রাদারফোর্ড কী বললো, রাদারফোর্ড এসে প্রথম তার আলফা কণার একটা স্ক্যাটারিং পরীক্ষা করলো, আলফা পার্টিকেল স্ক্যাটারিং, হিলিয়াম কণার স্রোত পাঠিয়ে তিনি কোনো একটা পরমাণুর যে স্ট্রাকচার, পরমাণুর ঘটনাকৃতি, সেই সমস্ত ঘটনাকৃতি জানতে গিয়ে তিনি প্রথম দেখলো কি, যে পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে কি পরমাণুর বহির অংশ বা ফাঁকা। উনি ওই অংশটার নাম দিয়েছেন ফাঁকা, মানে ওই অংশ কিছু নেই, তিনি কিছু দেখতে পাননি, মানে যেখানে ইলেকট্রন থাকে সেটাকে তিনি ফাঁকা বলছে বেশিরভাগ অংশটা ফাঁকা, খুব মানে ক্ষুদ্র একটা জায়গায় যে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস আছে। আচ্ছা, তাহলে কেন্দ্র বা নিউক্লিয়াসে কে থাকে, আমরা জানি প্রোটন নিউট্রন থাকে, মানে এক কথায় পরমাণুর ভর কোথায় থাকে, পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে, আর বাকিটা আছে ফাঁকা। এবার আমরা যদি এবার দেখি যে কোনো একটা পরমাণু, যেমন সাপোজ ধরুন কার্বন পরমাণু, তাহলে কার্বন পরমাণুতে মানে ভর সংখ্যা কত 12, প্রোটন সংখ্যা কত 6, নিউট্রন সংখ্যা কত 6, তাহলে ভর সংখ্যা কত 12, কোথায় থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে কে থাকে, প্রোটন নিউট্রন, তার মানে পুরো ভরটা কেন্দ্রে থাকে। কেন্দ্র কত বড়, আমি তোমাদের খুব স্পষ্টভাবে বলছি যে কোনো একটি পরমাণুকে, সাপোজ একটা পরমাণু, সে তুমি কার্বন পরমাণু বলো, হিলিয়াম বলো, ফেরাস বলো, যে কোনো বলো না কেন, যে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের যদি আমরা আয়তন হিসাব করি, দ্য volume of central of the atom or nucleus and the volume of the whole atom, nucleus of the whole atom, তার যদি আমরা যদি বলি যে এটা হচ্ছে অ্যাটম, যে পরমাণুর আয়তন যা হবে, কোনো একটা পরমাণু যাকে ভাঙা যায় না, যাকে কদু বললো স্যার আমি এটা সিলিন্ডার, তার আয়তন কত VA। এবার রাদারফোর্ড এসে কি বললো, যে বেশিরভাগ অংশ ফাঁকা, শুধুমাত্র ক্ষুদ্র একটা জায়গায় তার কেন্দ্র বা নিউক্লিয়াস থাকে, সেই কেন্দ্র বা নিউক্লিয়াসের আয়তন এবং পুরো পরমাণুর আয়তন, এই দুটো অনুবাদ করে ক্লাস 2 আমরা জানতে পারবো, বা তোমরা গিয়ে দেখতে পাবে যে VN/VA is equals to 1/10⁻12। অর্থাৎ ভালো করে শুনে রাখো, অর্থাৎ কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের 10⁻12 ভাগের 1 ভাগ। আচ্ছা, 10⁻12 ভাগ মানে কত, 10⁻12 মানে 6 × 10⁻6, এটা মানে কত, 1 লক্ষ × 10 লক্ষ × 10 লক্ষ, 1 দশক শতক হাজার তো 3 6 একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ, 10 লক্ষ × 10 লক্ষ, অর্থাৎ কার 10 লক্ষ × 10 লক্ষ, যাকে কদু ভাঙতে পারেনি তাকে 10 লক্ষ × 10 লক্ষ ভাগে ভাঙলে যতটুকু ক্ষুদ্র অংশ থাকবে তার মানে যতটুকু ক্ষুদ্র ভাগ হবে, যাকে কদু ভাঙতে পারেনি তার নাম পরমাণু, তাকে যদি 10 লক্ষ × 10 লক্ষ ভাগে ভাগ করা হয়, তার একটি ভাগে থাকে পরমাণু নিউক্লিয়াস, বাকি পুরোটাই ফাঁকা। এ তো খুবই ভয়ানক বিষয়। এবং সেই নিউক্লিয়াসে কে থাকে, সেই নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ভর থাকে। তাহলে সেবার ভাবো এই পরমাণু নিউক্লিয়াসটা কত ক্ষুদ্র, আর সেই নিউক্লিয়াসের আয়তন কত ক্ষুদ্র, এবং নিউক্লিয়াসের মধ্যে কতটা ভর আছে, এবং তাহলে নিউক্লিয়াসের ডেন্সিটি বা ঘনত্ব কত হবে, কতটা ডেন্সভাবে আছে পরমাণু নিউক্লিয়াস। এই জন্য পরমাণু নিউক্লিয়াসকে ফাটিয়ে যে তোমার পারমাণবিক বোমা বা নিউক্লিয়াসকে সংযোজন করে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। এগুলো পরবর্তীতে আমরা জানতে পারবো, পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার রয়েছে, তো এগুলো খুব ইন্টারেস্টিং বিষয়। আমরা এখান থেকে এই ধারণাটা দেখলাম যেটা, আমি তোমাদের আর একটা কনসেপ্ট দেবো। আচ্ছা, এটা প্রথম রাদারফোর্ড এই নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিল।
তারপরে যে থমসন এসে প্রথম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রন সম্পর্কে ধারণা দিল। তারপর হচ্ছে গিয়ে জেমস চ্যাডউইক এসে তোমার হচ্ছে গিয়ে নিউটন সম্পর্কে ধারণা দিল। এত কিছুর পিছনে অনেক গল্প আছে, সেই সমস্ত গল্প এখানে বলা সম্ভব নয়, কারণ একটা চ্যাপ্টারে একটা থিঙ্কিং রয়েছে, এই চ্যাপ্টারে একটা বিষয় রয়েছে। আমরা এখানে কি দেখবো, আমরা এখানে দেখবো যে একটা আমি পার্টিকেল যেটাকে বলা ক্ষুদ্রতম কণা ইলেকট্রন, যেটা আমরা ইলেকট্রনের ভর ইতিমধ্যে জেনে গেছি ক্লাস 9 পর্যন্ত। হ্যাঁ, সেই ইলেকট্রনের সাইজ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে যে পরমাণু কত ক্ষুদ্র। আমি জাস্ট বললাম একটা ইলেকট্রনের ভর, দ্য মাস অফ ইলেকট্রন কত, যে বই দেখবে লেখা থাকবে যে 9.1 10⁻31 কেজি ইলেকট্রনের। আমি জাস্ট এটাকে একটু এক্সপ্লেন করে বলছি যে পরমাণুর মধ্যে যে ক্ষুদ্রতম কণা ইলেকট্রন, পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের চারিদিকে যে ক্ষুদ্রতম কণা ইলেকট্রন, তার কণাগুলোর সাইজ কতটা, মানে কত বড়, সে কত বড়, কত বিশাল বড়, সেই সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, যাতে তোমাদের মানে পরমাণু অণু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়। তারপরে আমরা গ্যাসীয় পার্টিকেল নিয়ে আলোচনা করবো, কারণ গ্যাসীয় পার্টিকেলগুলো কতগুলো অণু পরমাণু দ্বারা গঠিত, তাদেরকে যদি আমরা চিনতে না পারি, মানে কাদেরকে নিয়ে আলোচনা করবো, যাদেরকে নিয়ে আলোচনা করবো তাদের যদি ক্যারেক্টার যদি সম্পর্কে জানতে না পারি, তারা আয়তন, তাদেরকে দেখতে না পাচ্ছি, তাদের সম্পর্কে যদি একটু জানতে না পারি, তাহলে কী করে হবে। যেমন বর্তমান তোমাদের একটা এক্সাম্পল হিসেবে বলি, বর্তমানে সারা বিশ্বের মধ্যে কোভিড-19 বা করোনা ভাইরাস চলছে। এই যে কোভিড-19 যেটা ভাইরাসটা বলা যায়, সে ভাইরাসটার সাইজ কীরকম, ন্যানো পার্টিকেল বা মাইক্রো পার্টিকেল হওয়ার জন্য আমরা চোখে দেখতে পাচ্ছি না। যদি আমরা চোখে দেখতে পেতাম, তাহলে নিঃসন্দেহে আমরা এতদিন মানে বিজ্ঞানীরা এতদিন তাকে যেভাবে হোক বা তাকে কোনো একটা তার প্রতিষেধক ব্যবস্থা করতে পারতো, কিন্তু আসলে দেখতে পাচ্ছে না, তার সিমটম জানতে পারছে না, প্রত্যেকটা মধ্যে তার ক্যারেক্টার চেঞ্জ করছে। অ্যাকচুয়ালি সেই পার্টিকেলটা হচ্ছে ন্যানো পার্টিকেল বা মাইক্রো পার্টিকেল মানে কি 10⁻⁻6, অর্থাৎ 10 লক্ষ ভাগের 1 ভাগ, মানে একটা ক্ষুদ্রতম কণা, যাকে আমরা সেন্টিমিটার যদি বলা হয়, সে অনেক ক্ষুদ্র আর কি, সেন্টিমিটারকে লক্ষ ভাগে ভাগ করে যতটা হবে সেটা অতটা আর কি, অতটা ক্ষুদ্র আর কি, মানে একটা ন্যানো পার্টিকেল, যে আমরা চোখে দেখতে পাই না, চোখে আমরা অদৃশ্য, আমাদের চোখে অদৃশ্য হয় তারা। তাহলে আমাদের এখানে কি লিখতে পারি, এটাকে আমরা ম্যাথামেটিক্সে লিখতে পারি যে 9.1, এটা ইলেকট্রনিক মাস, যে কোনো বই লেখা আছে, সমস্ত বই লেখা আছে, তোমাদের ক্লাস 9 পর্যন্ত আছে, অসুবিধা নেই, দেখতে পাবে, বাই 10⁻+31 আমি লিখতেই পারি, সূচকের নিয়ম অনুসারে নিচে আসলে প্লাস, তোমরা জানো এটা, তাহলে এত কেজি। আচ্ছা, এটাকে আমি আরেকটা লাইন লিখতে পারি যে 91/10 × 10⁻31 এত কেজি, মানে দশমিক তুলে দিলাম, খুব সিম্পল বিষয়। এটাকে আমি আরেকটা লাইন লিখতে পারি 91/10⁻32 এত কেজি। এটাকে আমি আরেকটা লাইন লিখতে পারি যে 0.0000000091 কেজি। আমি কি বললাম তোমরা হয়তো বুঝতে পারলে না। দশমিকের পরে 29টি শূন্য, তারপরে 91 কেজি, এত কেজি, তারপর একটা ইলেকট্রনের। এবার বোঝার চেষ্টা করো, আমি তোমাদের আরো একটু ভেঙে বলছি। আচ্ছা, আমরা কি জানি 1/100 সমান কত, 0.01 কেজি। যদি আমরা 1/100 সংখ্যাটা বলি 0.01, তার মানে কি নিচে কটি সংখ্যা, 3টি সংখ্যা, তাহলে দশমিক সহ 3টি, 01 এবং দশমিক সহ 3টি। যে 1/1000 বলি, তাহলে কি হবে, যে দশমিক সহ 4টি, তাহলে 1/, এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার 1-এর পরে 32টি শূন্য, তাহলে দশমিকের পরে মানে 1-এর পরে 32টি শূন্য মানে হচ্ছে তোমার দশমিক সহ 32টি, তাহলে 1 29টি, দশমিক 1 29টি শূন্য, তাহলে কত আসলে 30টি, 30 আর 9 1 32, তাহলে কি এতটি, তাহলে এটা 32 ঠিকই আছে। এটা এটা কি বলতো, এত কেজি, কার ভর, আমার ভর না, পরমাণুর মধ্যে ক্ষুদ্রতম কণা যেটাকে বলা ইলেকট্রন, সেই ইলেকট্রনের মাস কত, এত কেজি। আচ্ছা, ভালো কথা, বুঝলাম ইলেকট্রন ভর এত কেজি। এবার তুমি আমার সিম্পল একটা এক্সাম্পল তোমরা নিজে ভাবো যে আমি যেটা বলছি সেটা কত কি হতে পারে। আমি বললাম এটা কত কেজি বলো তো, তোমরা বলো স্যার এটার নাম 91 কেজি বা 91 কেজি। ভালো কথা, কোনো অসুবিধা নেই, ঠিকই বলেছো। আচ্ছা বলো তো এটা কত কেজি, 0.91, এটা কত কেজি। স্যার অনেকে বলবে কি স্যার 0.91 কেজি, না ওরকমটা না, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা মানে হচ্ছে গিয়ে 910 গ্রাম। আচ্ছা, যদি তোমাকে বলা হয় 0.091 কেজি, এটা সমান কত স্যার, এটা মানে তোমার হচ্ছে গিয়ে 91 গ্রাম, দশমিকটা আরো এগিয়ে আসলো। তাহলে এই তোমাকে যে বলা হয় 0.0091 কেজি, এটা মানে কত, এটা মানে তোমার নিয়ারলি ইকুয়ালস টু 9.1। আমি এটাকে তোমাকে একটু বাড়িয়ে লিখলাম, এটা মানে 10 গ্রাম ধরলাম, বেশি ধরলাম,
ঠিক আছে, তারপরে যদি শূন্য একটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে 0.00091 কেজি, এটা তোমার হচ্ছে কত 10/1 তার মানে 1 গ্রাম। তাহলে তারপরে যদি একটা দশমিক শূন্য সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে 91 কেজি, এটা মানে তোমার কত যে 0.1 গ্রাম। এবার তুমি একটা জিনিস ভাবার চেষ্টা করো, এটা নিশ্চয়ই তোমার 5-7 গ্রাম বা 10 গ্রাম হবে, তো তার 10/1 ধরো আমি 1 গ্রামই দিলাম, তার 10/1 কত, এটাকে 10/1 করলে তো আমরা এতটুকু পাবো, এইটুকু অংশ তাহলে এইটুকুর ভর কতটা, এতটা। দশমিকের পরে আর একটা যদি সংখ্যা শূন্য বাড়িয়ে দেওয়া যায় 91 কেজি, তাহলে কত আসলো এর 10/1 মানে একটা বালিকণার মতো চলে আসলো। তার 10 আর একটা সংখ্যা শূন্য বাড়িয়ে দেওয়া হয় তার 10/1, আর একটা শূন্য বাড়িয়ে দেওয়া হয় তার 10/1, আর একটা শূন্য বাড়ানো হয় তার 10/1, আর একটা শূন্য বাড়ানো হয় তার 10/1, তাহলে কি এটা মাত্র 10টা শূন্যই বাড়ানো হয়নি, তাহলে কিছুই থাকছে না। তাহলে কি হবে, 29টি শূন্য যদি বাড়ানো হয় তাহলে কিছুই থাকবে না, তো তার নাম ইলেকট্রন, দ্য মাস অফ ইলেকট্রন, সাইজ অফ দ্য ইলেকট্রন। তাহলে যে কদু যেটা বলেছে স্যার আমি স্যালেন্ডার, ও ঠিকই বলেছে, কারণ আমি যে তোমাদের বারবার বলছিলাম যে 1 লক্ষ ভাগে ভাগ করে 1 লক্ষ, তোমরা ভাবছিলে এই আবার কি কোথাকার গল্প, 1 লক্ষ ভাগে ভাগ করা এটা কি সম্ভব নাকি, এটা ভাগ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম পার্টিকেল। এই ক্ষুদ্রতম পার্টিকেলের ক্ষেত্রে আমরা ইলেকট্রনিক মাস আমরা এটা দেখতে পারি। তো ইলেকট্রনিক মাস হচ্ছে কি তোমার এটা হলো তোমার পরমাণু। তো গ্যাসীয় যে পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলো কি এত ক্ষুদ্র ক্ষুদ্রাতি কণা দ্বারা গঠিত। এবার আমরা দেখব যে গ্যাসের ক্ষেত্রে কি শুধুমাত্র এগুলো, তাহলে কঠিনের ক্ষেত্রে এরকম নেই, তরলের ক্ষেত্রে এরকম নেই, হ্যাঁ আছে, সব ক্ষেত্রে আছে। আমরা এখান থেকে দুটো জিনিস শিখবো আগে, এটার পরে আমরা দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, আর একটা হচ্ছে তোমার ইন্টারমলিকুলার স্পেস, আন্তরাণবিক বল আর আন্তরাণবিক তোমার হচ্ছে দেশ। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা আন্তরাণবিক বল, আর ইন্টারমলিকুলার স্পেস বা আন্তরাণবিক দেশ বা হচ্ছে তোমার গ্যাপ, ফাঁকা অংশ। ব্যাপারটা তোমাকে খুব সিম্পলভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। 3টি পদার্থ নিলাম, কঠিন, তরল, গ্যাস, একটা 3টি পদার্থ। এটা তোমার হচ্ছে একটা লোহার টুকরো, এর মধ্যে জলের টুকরো ভাবতে পারো, জলের এতটুকু জল, পুরোটা নিরেট লোহা, এর মধ্যে ভিতরে যেটা আছে পুরোটা নিরেট লোহা, এর ভিতরে যেটা আছে জল বা হচ্ছে তোমার তরল পদার্থ আছে, এর মধ্যে কিছু পরিমাণে গ্যাস আছে। তাহলে সলিড, লিকুইড, গ্যাস। সলিড, লিকুইড, গ্যাস আমরা তিনটাকে আমার শরীরের ছাপা ধরনের কোনো পাত্র নেই, থাকতে পারে না অবশ্য, পাত্র ছাড়া তরল বা গ্যাস থাকতে পারে না, আমি তবু বললাম যে কোনো আবরণ নেই। তাহলে তরলটা হচ্ছে এরকম সাইজ, তরলটা এরকম, গ্যাসটা হচ্ছে এরকম, আর সলিডটা হচ্ছে এরকম। তাহলে সলিড থেকে একটা কণাকে বের করতে গেলে খুব কাজ করতে, কারণ এখান থেকে একটা ক্ষুদ্র একটা কণা বের করতে গেলে খুবই কাজ করতে হবে, কারণ তার শক্তি অনেক বেশি। তরল থেকেও এক বালতি জল থেকে আমরা জল এইভাবে তুলে নিতে পারি, এক হাত জল দিয়ে আমরা হাত দিয়ে জল তুলতেই পারি, কিন্তু গ্যাস থেকে কি হাত দিয়ে আমরা গ্যাসকে আমরা সরিয়ে দিতে পারি। তার মানে the two particle, the space of two particle between space between two particle is so smaller, larger, very larger. তাহলে আমি তোমাকে আরো খুব ভালোভাবে বলছি, একটা কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো থাকে সেই কণাগুলো ঠাসাঠাসি অর্থাৎ সজ্জিত হবে থাকে, অর্থাৎ কণাগুলি পাশাপাশি সজ্জিত হবে। যেমন একটা কাঠ থেকে একটা কণাকে বের করা খুব কঠিন, কিন্তু জল থেকে এক ফোঁটা জল বের করা কোনো ব্যাপার না, গ্যাস থেকে সরিয়ে দেওয়া কোনো ব্যাপার না, হাত দিয়ে সরাতে না। কিন্তু হাত দিয়ে জলও সরাতে, হাত দিয়ে কি তোমার হচ্ছে কঠিন পদার্থকে সরানো যাবে, ঠেলে সরাতে হবে, কিন্তু ওই যে কঠিন পদার্থ এরকম যে তোমার ইয়েটা নেই, যে সরতে পারবে এরকম ধর্মটা নেই। তাহলে কি দেখলাম আমরা, যে কঠিন পদার্থের কণাগুলো একটা শক্তিশালী কোনো একটা শক্তি নিয়ে একটা শক্তি নিয়ে আবদ্ধ হয়ে আছে। তরল পদার্থের ধর্মটা তার থেকে একটু কম না, অনেকটাই কম, আর গ্যাসীয় পদার্থের ধর্মটা তাতে আরও কম। তাহলে আমরা বলতে পারি যা দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, এখানে অনেকগুলো পার্টিকেল, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো পার্টিকেল, কোটি কোটি, হাজার হাজার, শত শত, লাখ লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি কোটি হচ্ছে তোমার কণা, এখানে কি আছে একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা আন্তরাণবিক বল দ্বারা তারা পরস্পরের মধ্যে আবদ্ধ হয়ে আছে। তরলের মধ্যেও আছে, গ্যাসের মধ্যেও আছে, কিন্তু কঠিনের মধ্যে সেই ইন্টারমলিকুলার ফোর্স is very high than that of liquid as well as gaseous.
তাহলে গ্যাসীয় কণাগুলির মধ্যে আন্তঃআণবিক বল অর্থাৎ যে এদের যে আবদ্ধ গ্যাসীয় কণা, যেমন অক্সিজেনের মধ্যে কী থাকে, অক্সিজেনের মধ্যে তোমার সমযোজী বন্ধন থাকে, যেমন হাইড্রোজেন সমযোজী বন্ধন থাকে, তোমার হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রন তড়িৎযোজী বন্ধন। এবার এই যে বন্ধন মানে একটা শক্তি, বাইন্ডিং এনার্জি। আর এদের যে বন্ধন, সেই বন্ধনটা কী হয়, একটা শক্তি বা এনার্জিতে থাকে, বা এক কথায় অ্যাট্রাকশন ফোর্স। কেউ তড়িৎ শক্তি দিয়ে থাকে, কেউ তোমার সমযোজী বন্ধন থাকে, কেউ তোমার হচ্ছে গিয়ে ঠাসাঠাসি অবস্থা থাকে, কেউ হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ অবস্থা থাকে। যেমন নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন নিউট্রন এক্সচেঞ্জ অবস্থা থাকে, মানে এক্সচেঞ্জ অবস্থা তাদের মধ্যে শক্তির আবদ্ধ হয়ে থাকে। যেমন তাছাড়া হচ্ছে তোমার কঠিন পদার্থের মধ্যে মেইনলি কী হয়, যে মানে মলিকুলগুলো বা কণাগুলো মানে অত্যন্ত বল দ্বারা আবদ্ধ থাকে। সেকেন্ড পয়েন্ট, তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, আন্তঃআণবিক বল কঠিন পদার্থের ক্ষেত্রে সো হাই, ওই জন্য তাদেরকে সরানো যায় না। তরলের ক্ষেত্রে কম, গ্যাসের ক্ষেত্রে আরও কম। সেকেন্ড স্টেপটা আমরা কী বলতে পারি, ইন্টারমলিকুলার স্পেস বা আন্তঃআণবিক দেশ। আন্তঃআণবিক দেশটা কি, যে কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলির মধ্যে যে মধ্যবর্তী গ্যাপ। আচ্ছা, তোমাদের মনে হবে স্যার তাহলে কঠিন পদার্থের মধ্যে কোনো গ্যাপই নেই তো? আছে, যদি তুমি এটাকে ঠিকঠাক এক্সপেরিমেন্ট করো দেখতে পারো ওখানে প্রচুর গ্যাপ পড়ে রয়েছে। কারণ সবসময় সমস্ত মানে কণা, ধরো না তোমার কতগুলো কণা, ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এখানে একটা কণা, এটা 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 একটা কণা, মানে কখনোই কোনো কণা দ্বারা, তার মানে এখানে একটা গ্যাপ থাকে গেলো, মানে এখানে মাঝখানে গ্যাপ থাকে, এমন কোনোভাবেই সম্ভব না যে কণাগুলো যখন দেখবো যে কণাগুলোর মধ্যে যখন সরাসরি অবস্থা থাকবে তাদের মধ্যে একটা গ্যাপ থাকবে। তাহলে এই যে গ্যাপটা হচ্ছে কি, গ্যাপটাকে বলা হয় স্পেস। সলিড ম্যাটারের ক্ষেত্রে এই স্পেসটা খুবই কম, তরলের ক্ষেত্রে অনেকটা বেশি, এবং গ্যাসের ক্ষেত্রে খুবই বেশি। ফলে কী হয়, এটাকে বলা হয় ইন্টারমলিকুলার স্পেস বা বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য। তরলের ক্ষেত্রেও তাই, গ্যাসের ক্ষেত্রেও তাই। আমরা এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাস দেখবো, সেই কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে দেখবো যে বন্ড লেন্থ বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা আন্তঃআণবিক দেশ, আন্তঃআণবিক স্পেস, এই বিষয়গুলো খুবই কম, হার্ড সো লেস। আমরা আরেকটা টপিক বলে, আরেকটা বিষয় বলে আজকে আমরা ইন্ট্রোডাকশনটাকে এটাকে টার্মিনেট করবো। আমরা নতুন ক্লাসে গিয়ে এই চ্যাপ্টারে থ্রু আউট ডিসকাস করবো। আচ্ছা, বিষয়টা কী বলতো, বিষয়টা হচ্ছে গিয়ে টেম্পারেচার। যেমন একটা আইস বা বরফকে তাপ দিলে কী হয়, সেই আইস বা বরফটি গলে গিয়ে তরল বা জলে পরিণত হয়। আচ্ছা, বরফ থেকে তরল কীভাবে আসলো, টেম্পারেচার গ্রহণ করে। তাহলে বরফের মধ্যে যে কণাগুলো ছিল, সেই কণাগুলো অ্যাট্রাকটিভ ফোর্স বেশি ছিল, কিন্তু সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা কী হলো, কমে গেল বা হালকা হয়ে গেলো। কিসের জন্য, টেম্পারেচার আসার জন্য। তাহলে কী আসলো, টেম্পারেচার বা হিট দিয়ে সেই যে ফোর্স, তাহলে মেইনলি এই যে ফোর্সগুলো, ইন্টারমলিকুলার ফোর্স আর অ্যাট্রাকশন, বন্ড লেন্থ, এই বন্ড লেন্থ বা বন্ডিং এনার্জিটা তখন পর্যন্ত শক্তিশালী থাকবে, যতই আমরা হিট বাড়াতে থাকবো এই বন্ড শক্তিটা কমে যায় বা এটা হালকা হয়ে যায়। তাহলে কঠিন থেকে তরলের দিকে টেন্ড করে, তরলকে যদি উত্তপ্ত করা হয় একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে সেটা থেকে আবার গ্যাসীয় সিস্টেমে হতে পারে, তখন তরলকে তাপ দিলে কী হবে, বাষ্পে পরিণত হবে। যেমন কি লোহার দণ্ড কি এখন কঠিন পদার্থে আছে, তাকে তাপ দিলাম কত পর্যন্ত, যে 833 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে তার বেশি, মানে 1000 ডিগ্রি সেলসিয়াসে বললাম, তাহলে 833 ডিগ্রি সেলসিয়াসে বা হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস তার বেশি যদি করা হয়, তাহলে কেউ মানে লোহার টুকরোটা বলে জলের মতো ঢেউ খেতে যাবে পাত্রের মধ্যে। তাহলে আমি কোন পাত্রে, লোহার পাত্রের মধ্যে লোহার টুকরো গরম করতে পারবো না, যার গলনাঙ্ক যে লোহার থেকে বেশি, যেমন অ্যালুমিনিয়াম 63 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে লোহার টুকরোটাকে যদি আমরা 833 ডিগ্রি সেলসিয়াসের উপরে মানে তাপ দিই, তাহলে লোহার টুকরোগুলো তাদের শক্তি হারাতে মানে কণাগুলো শক্তি হারাতে একসময় তরলে পরিণত হবে, মানে জলের মতো ঢেউ খেলবে। তাকে আবার তাপ দিতে কী হবে, সেই জল এখন কি বাষ্পে পরিণত হচ্ছে, লোহার টুকরো এখন মানে বাষ্পে পরিণত হতে শুরু করবে। তাহলে কি এই মানে পদার্থগুলো ধর্ম চেঞ্জ করে, ওটা কঠিন তরল গ্যাস। তাহলে এই যে ফোর্সটা বা বাইন্ডিং এনার্জি, বন্ড লেন্থ বা এই যে তোমার হচ্ছে গিয়ে অ্যাট্রাকশন স্পেস, এই স্পেসগুলো বৃদ্ধি পাতে থাকে কখন, যে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে কণাগুলো গতিশক্তি বৃদ্ধি পায় কখন, টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে। এভাবে এগুলো কীভাবে চেঞ্জ হয় বা কীভাবে ঘটে, যে গ্যাসীয় পদার্থগুলো মেনলি আমরা গ্যাসীয় নিয়ে আলোচনা করবো, এখানে কঠিন তরল নিয়ে আলোচনা করবো না। যদিও কঠিন পদার্থের প্রসারণ, গ্যাসীয় প্রসারণ, তা তরলের প্রসারণ আলাদা চ্যাপ্টার আছে, তোমাদের ক্লাস 11-এ রয়েছে, এক্সপানশন অফ সলিড লিকুইড, এক্সপানশন অফ গ্যাস আমাদের চ্যাপ্টার আছে। তবুও আমরা বলছি এই কারণে, কারণ এই বিষয়গুলো একটু জেনে আমরা যদি এবার গ্যাসের যে গতীয় তত্ত্ব হিসেবে, গ্যাসীয় গতীয় তত্ত্ব মানে কি, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসীয় কণাগুলি বৃদ্ধি পেতে থাকে, এই কনসেপ্টটুকু মানে আগামী দিন আমাদের শুরু হবে। গ্যাসীয় কণাগুলির প্রধান ধর্ম কি, প্রধান ধর্ম হচ্ছে গিয়ে গতিশীলতা। এটা কার উপর নির্ভরশীল, গ্যাসের উষ্ণতার উপর নির্ভরশীল। যদি উষ্ণতা বৃদ্ধি পায়, গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পায়, গ্যাসীয় কণাগুলি
ছুটতে শুরু করে, তাহলে এই ধর্ম থেকে আমরা আগামী নেক্সট ক্লাস আসছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নিউ ক্লাসেস অ্যান্ড থ্যাংক ইউ।